ভাই রিয়াল মাদ্রিদ এই ট্রান্সফার উইন্ডোতে লিটারেলি ঝড় তুলে দিয়েছে, কিন্তু অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমার কোনো প্রবলেম ছিল না, তারা যাকে ইচ্ছা সাইন করাই ফেলো। কিন্তু যখন দেখলাম যে তারা তাদের অতীতের ট্রান্সফার উইন্ডোর ভুল থেকে শিক্ষা নেওয়া শুরু করেছে এবং নতুনভাবে টিমটা সাজাচ্ছে, তখনই একটু হলেও জেলাস ফিল হচ্ছে। কেন বলতেছি? ইতিহাসে তারা কি ভুল করছিল এবং এবার তারা কি ভুল করতেছে না, সেটা নিয়ে আসলে কথা বলবো। তো ইতিহাসে নিয়ে কথা বলতে গেলে আপনাকে ফুল স্টোরিটা শুনতে হবে। সেটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত একটা দল ছিল এবং গ্যালাক্টিকো আমরা বলি না যে এটা গ্যালাক্টিকো 3 বানাতে চেষ্টা করতেছে রিয়াল মাদ্রিদ। তো গ্যালাক্টিকো যেটা 1 বানিয়েছিল প্যারেজ, সেই গ্যালাক্টিকো টিমে জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, রবার্টো কার্লোস, তারপরে হচ্ছে লুইস ফিগোর মতো প্লেয়ার কিন্তু ছিল। তারপরেও সেই সময় একটা সার্টেন টাইম পরে রিয়াল মাদ্রিদ ব্যাক টু ব্যাক 3টা সিজন ট্রফিলেস গিয়েছিল। এবং কেন গিয়েছিল জানেন? কখন গিয়েছিল? বিকজ তখন অনেক বড় বড় নাম রিয়াল মাদ্রিদ সাইন করলেও একটা প্লেয়ারের নামটা তাদের পাশে খুব ছোট হয়ে গেছিল। সেটা হচ্ছে ক্লদ ম্যাকালেলে। ক্লদ ম্যাকালেলেকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দেয় চেলসির কাছে। এবং ক্লদ ম্যাকালেলেকে 2003 সালে যখন রিয়াল মাদ্রিদ বিক্রি করলো, তারপর থেকে 3টা সিজন এত দুর্দান্ত সব প্লেয়ার থাকার পরেও তারা ট্রফিলেস পার করেছিল। তখন জিনেদিন জিদান একটু বিরক্ত হয়ে একটা কথা বলেছিল যে আপনি পৃথিবীর সেরা গাড়ি থেকে যদি ব্রেকটাকে সরিয়ে দেন, গাড়িটার অবস্থা যেরকম হবে আমাদের টিমের অবস্থা ঠিক সেই রকম। কারণ ক্লদ ম্যাকালেলে রিয়াল মাদ্রিদ দলের এতটাই ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, কিন্তু তার নামের বিচারে তাকে আসলে বিচার করা হয়েছিল, যার জন্য তাকে সেল করে দেওয়া হয়েছিল, কারণ তার নামটা খুব ছোট মনে হয়েছে। কিন্তু সে মিডফিল্ডের হার্ট ছিল, মিডফিল্ডে ফুল কন্ট্রোল করতো, বল উইন করতো, বল রিকভার করতো, বল ডেলিভার করতো, সব কিছুই সে একাই করতো। কিন্তু তাকে সেল করে দেয় ম্যানেজমেন্ট এবং তারপরে রিয়াল মাদ্রিদকে ভুগতে হয়। এবং এই জিনিসটা আপনি পরবর্তীতেও দেখবেন। কখন? টনি ক্রুসের সময়। টনি ক্রুস রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো। টনি ক্রুসের প্রপার কোনো রিপ্লেসমেন্ট কিন্তু রিয়াল মাদ্রিদ নিয়ে আসে নাই। তারা মনে করছে যে তাদের অলরেডি ভালো ভালো কিছু মিডফিল্ড ওই মুহূর্তে রয়েছে, তো টনি ক্রুসকে রিপ্লেস করার দরকার নাই। টনি ক্রুস কোনো দলে যোগদান করে নাই, কিন্তু সে রিটায়ারমেন্টে চলে গেছে। এবং তারপরে আমরা দেখলাম এমবাপ্পেকে জয়েন করানো হয়েছে, বেলিংহাম আসছে, আরও দুর্দান্ত প্লেয়ার। তা আগের 2টা সিজন রিয়াল মাদ্রিদ দুর্দান্ত পার করছে। তো এই অবস্থাতে এই এমবাপ্পের মতো প্লেয়ার যখন আসলো, তাহলে তো রিয়াল মাদ্রিদ এখন অপ্রতিরোধ্য হয়ে যাবে। কিন্তু কি হলো? রিয়াল মাদ্রিদ 2টা সিজন ব্যাক টু ব্যাক ট্রফিলেস পার করলো। এবং এরপরে এখন রিয়াল মাদ্রিদ আবারও দুর্দান্ত প্লেয়ার সাইনিং করতে শুরু করেছে। কিন্তু সাইনিং করতেছে, আমার প্রবলেম নাই। তারা হচ্ছে একের পর এক টপ স্টার প্লেয়ার যদি সাইনিং করেও ফেলে, কিন্তু সমস্যাটা সেইখানে না। আপনি যদি দেখেন যে এইবার বিশ্বকাপে সবথেকে অ্যাটাকিং দিক থেকে সবথেকে ভালো টিম কোনটা ছিল? ফ্রান্স। কিন্তু তারা কি বিশ্বকাপ জিততে পেরেছে? না, পারেনি। কিন্তু বিশ্বকাপ জিতেছে সেই দল যাদের মিডফিল্ডটা অনেক বেশি স্ট্রং, সেটা হচ্ছে স্পেন। এবং সেই দল কেন জিতেছে? বিকজ তাদের যে মোটামুটি লেভেলের যে অ্যাটাকিং লাইন, সেটার সাথে মিডফিল্ড খুব ভালো মতো কানেকশন বিল্ড করতে পেরেছে। রিয়াল মাদ্রিদ, আমরা দেখেছি তারা ডেয়ামন্ডেকের জন্য সাইনিংয়ের জন্য 100 মিলিয়ন বিট করেছে। তারা হচ্ছে অলরেডি ওলিসের জন্য বিট করেছিল, যেটা রিজেক্ট হয়ে গেছে। সো সেটা হচ্ছে না। তাদের দলে অলরেডি ভিনিসিয়াস আছে, তাদের দলে অলরেডি এমবাপ্পের মতো প্লেয়ার আছে। এবং এর পাশাপাশি তারা একের পর এক সাইনিং, যেমন হচ্ছে বার্নার্ডো সিলভা, ডিফেন্সে ডামফ্রিজ, কুকুরেলা, কোনাটের মতো প্লেয়ারকে তারা সাইনিং করেছে। সো এই অবস্থাতে রিয়াল মাদ্রিদের কোনো সাইনিংয়ে আমাকে খুব একটা প্রবলেম মানে ফিল করাইতে পারে নাই। বিকজ রিয়াল মাদ্রিদ এদেরকে কিনতেছে, আমার কোনো সমস্যা নেই, কিনুক। রিয়াল মাদ্রিদ অলরেডি অ্যাটাকিং প্লেয়ার আছে, আরও যদি তারা অ্যাটাকিং প্লেয়ার কিনে, তাদের অলরেডি ভালো ডিফেন্স আছে, আরও যদি ডিফেন্সিভ প্লেয়ার কিনে আমার সমস্যা ছিল না। কিন্তু যখন থেকে নিউজটা এসেছে যে তারা রদ্রিকে কিনতে চাচ্ছে, তখন থেকে আসলে প্রবলেমের শুরু। বিকজ আপনি টিমে যত ইচ্ছে অ্যাটাকিং প্লেয়ার নিয়ে আসেন, আপনি টিমে যত ইচ্ছে ডিফেন্ডার নিয়ে আসেন, কিন্তু ম্যাচের মোমেন্টাম কন্ট্রোল করে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। আর এই ওয়ার্ল্ড কাপেও রদ্রি প্রমাণ করছে গোল্ডেন বল জিতে নেওয়ার মাধ্যমে যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার একটা টিমের জন্য কতটা ভাইটাল হইতে পারে। এবং রদ্রি এই ওয়ার্ল্ড কাপে যা করেছে বা রিসেন্ট সময়ে যা যা করেছে, ব্যালন ডিওর জিতে নিয়েছে কিছুদিন আগেই। সো এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের মতো এরকম টিমে, যেখানে তাদের অ্যাটাকিং লাইন আপে এমবাপ্পে, ভিনিসিয়াস, তেমান্ডি হয়তো জয়েন করে ফেলবে, তার মতো প্লেয়ার খেলে, রদ্রিগো হয়তো ব্যাক করবে, জানি না তাকে টিমে রাখা হবে কিনা। এইরকম একটা টিম আছে, সেখানে বেলিংহামের মতো প্লেয়ার আছে, আর্দা গুলারের মতো প্লেয়ার আছে। এনরিক হয়তো জয়েন করতেছে, এনরিককে হয়তো আর লোনে পাঠাবে না, এনরিক হয়তো দলের সাথেই থাকবে। তো এইরকম একটা টিমের সাথে যদি রদ্রির মতো একটা মিডফিল্ডার জয়েন করে, তাহলে এই টিমটা অপ্রতিরোধ্য হয়ে যেতেই পারে। এবং ওই যে ক্লদ ম্যাকালেলেকে ছেড়ে দেওয়ার পরে যে একটা খারাপ সময় পার করেছিল রিয়াল মাদ্রিদ দুর্দান্ত টিম থাকার পরেও, এবং হচ্ছে টনি ক্রুজ যাওয়ার পরে দুর্দান্ত টিম থাকার পরেও তাকে একটা খারাপ সময় পার করেছে, তারা এখন এরকম একটা টিম বানানোর পরে তারা মিডফিল্ডে
ওই রকম ক্লদ ম্যাকালেলে অথবা হচ্ছে টনি ক্রুসের মতো একটা প্রোফাইল মিসিং ছিল তাদের দলে, এবং সেইটা কিন্তু তারা রদ্রিকে দিয়ে পূরণ করতে যাচ্ছে, এবং যেইটা কিন্তু সত্যি সত্যি খুবই কনসার্নিং অ্যাজ এ রাইভাল ফ্যান আমাদের জন্য, এবং রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য তো সোনাই সোহাগা অবস্থা। সো আমাদের দলটা অলরেডি ব্যালেন্স আছে, আমরাও কিছু সাইনিং করেছি। বার্সেলোনা ফ্যান হিসাবে আমি বলতে চাই যে আমাদের সাইনিং অলরেডি ইমপ্রেসিভ, তারপরে আমাদের টিমটা অলরেডি ব্যালেন্স। তারপরেও যখন আপনার রাইভাল টিম অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, অনেক বেশি ব্যালেন্সড হয়ে যাবে, আপনি তো একটু হলেও টেনশন থাকবেন, বিকজ আপনি যখন ঘুম থেকে উঠতেছেন প্রতিদিন এবং প্রতিদিন দেখতেছেন তাদের দলে নতুন একটা প্লেয়ার সাইনিং করতেছে তারা, এটা সত্যি সত্যি আপনার জন্য একটু হলেও ডিপ্রেসিং। যদিও বার্সেলোনা একাডেমি থেকে যে ধরনের প্লেয়ার উঠে আসে, যে ধরনের প্লেয়ার আমরা তৈরি করতে পারি নিজেরাই, পাউ কুবার্সি, লামিনে ইয়ামাল, এদেরকে আপনি কখনো মার্কেটে কিনতে গেলে পাবেন না। সো এইরকম প্লেয়ার যখন আপনার দলে খেলে তখন আপনার আসলে প্লেয়ার কেনার দিকে মনোযোগী না হলেও চলে, কিন্তু তারপরেও তো একটু টেনশনের বিষয় হয়। এবং লাস্ট সিজনে আমরা টেনশন নিয়ে শুরু করছিলাম, বাট এন্ড অফ দ্য ডে খুব কমফোর্টেবলি আমরা কিন্তু সিজনটা জিতে নিয়েছিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনার চ্যাম্পিয়ন্স লিগে আর চোখের পলকে রিয়াল মাদ্রিদ আবার যে 15টা থেকে 20টা চ্যাম্পিয়ন্স লিগ করে ফেলবে না, এটা আপনি গ্যারান্টি দিতে পারেন না, কারণ যেভাবে তারা টিম বিল্ড করতেছে, আমি জানি না হোসে মরিনো হয়তো কতটা ভালো ইউজ করতে পারবে এই প্লেয়ারদেরকে, বাট যে প্রজেক্টটা সে বিল্ড করে যাচ্ছে, এরপরে যে ম্যানেজারই আসুক সে যে আউটস্ট্যান্ডিং কিছু করতে পারবে এই টিম নিয়ে, এইটা নিয়ে কোনো ডাউট নাই। হয়তো হোসে মরিনো ফেল করতেই পারে, হোসে মরিনো নিজেকে প্রুভ না করতেও পারে, হোসে মরিনো অনেকেই বলতেছে হোসে মরিনো হয়তো স্যাক হয়ে যাবে, সেটা পরের বিষয় ভাই, কিন্তু এই মানুষের মধ্যে সেই ট্যালেন্ট আছে এবং তাকে রিয়াল মাদ্রিদ সেই জিনিসটা দিচ্ছে। এবং দেয়ার পরেও যদি সে ফেইল করে, কিন্তু নতুন যে ম্যানেজার আসবে সে এইরকম প্লেয়ার যদি পায়, গুড কোয়ালিটির প্লেয়ার পায়, তাহলে সে টিমটাকে কোন লেভেলে নিয়ে যাবে আপনি জাস্ট কল্পনা করতে পারতেছেন। তবে এটাও সত্যি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এরকম একটা কথাও আছে। তো এই প্লেয়ার, হাই প্রোফাইল প্লেয়ারগুলোর ইগো মেনটেন করাও কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক, এটাও সহজ হবে না। সো সব কিছু মিলিয়ে কনসার্নিং বিষয় হইতে পারে রাইভাল ফ্যান হিসাবে, বাট এটাই মজা আসলে ফুটবলের, যে আপনার জানেন যে আপনার প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, তো আপনাকে আপনার সর্বদা সব সময় আপনার 100% বা 110% আপনাকে খেলতে হবে, তবেই আপনি হচ্ছে ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। পিছানোর বা পা পিছলানোর কোনো সুযোগ কিন্তু এখানে আপনাকে রাইভাল কিন্তু দিবে না। সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে খেলতে হবে, আমাদেরকে আরও ট্রান্সফার উইন্ডোতে আর একটু ভালো কিছু ডিফেন্ডার, বা আমরা যদি কিছু হচ্ছে আমরা পারফেক্ট একটা নাম্বার 9 নিয়ে আসতে পারি, তাহলে আই থিঙ্ক বার্সেলোনা টিমটাও অনেক বেশি ব্যালেন্স হয়ে যায় এই মুহূর্তে। সো রিয়াল মাদ্রিদ রদ্রিকে দলে ফেরাইতে পারবে কিনা এটা এখনও কনসার্নিং, এখন মানে এখনও চিন্তার বিষয়, কারণ এখনও তারা ভিড়াইতে পারে নাই। আর ইনজুরিতে যাচ্ছে, মানে হচ্ছে সে একটা অস্ত্রোপচার করতেছে, অপারেশন হয়েছে রদ্রির। সো অপারেশনের জন্য হয়তো 3-4 মাস তাকে বা 5 মাসও হইতে পারে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। সো ইমিডিয়েটলি সে জয়েন হয়তো রিয়াল মাদ্রিদে নাও করতে পারে। সো রদ্রি জয়েন করবে কি করবে না, এটা একটা সত্যি ইম্পর্টেন্ট বিষয় নেক্সট সিজনের জন্য। যদি রদ্রি জয়েন করে ফেলে, হয়তো 4-5 মাস পরেও যদি সে রিয়াল মাদ্রিদ জয়েন করে, টিমটা কিন্তু অন্য লেভেলে চলে যেতেই পারে। সো আমি এই জায়গা নিয়ে কনসার্ন আছি, বাট আপনাদের ওপিনিয়ন জানাবেন, আপনাদের কি মনে হয় এই টিমটা কি অপ্রতিরোধ্য হয়ে উঠবে, নাকি হচ্ছে অ্যাজ ইউজুয়াল এক্সপেকটেশন তারা মিট আপ করতে পারবে না? সো বাকিটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।